হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা অনুপাত সমানুপাত পড়ব, অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শন। দেখো, এর আগে আমি অলরেডি 10টা ভিডিও তোমাদের ডব্লিউবিপি ম্যাথের যে সাকসেস ম্যাথ আর কেপির যে সাকসেস ব্যাচ আপলোড করে ফেলেছি, এবং অনেকেই তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অনেকেই খুব পছন্দ করেছো ভিডিও। তো আমি এইভাবেই পুরো কোর্সটাকেই কভার করব। এখনও পর্যন্ত যারা সেই ভিডিওগুলো দেখোনি বা আজকেই প্রথম এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ম্যাথ সাকসেস ব্যাচ বলে যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট অনুযায়ী তোমরা পরপর ভিডিও দেখো। তাহলে তোমাদের যাদের বেসিক ক্লিয়ার নেই তাদের জন্য খুব সুবিধে হবে, আর যাদের বেসিক ক্লিয়ার আছে তাদেরকে আমি বলবো যে এমসিকিউগুলোর ভিডিও আপলোড করেছি সেগুলো অবশ্যই দেখতে, কারণ আমি সেখান থেকে সুবির দাসের বই থেকে সেই এমসিকিউগুলো নিয়েছি এবং সেগুলো প্রত্যেকটাই এসএসসি, ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিপির কিছু প্রিভিয়াস ইয়ারও পড়িয়েছি, কিছু কেপিরও প্রিভিয়াস ইয়ার পড়িয়েছি এবং কিছু ডব্লিউবিপি এসআইয়েরও প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন পড়িয়েছি। তো যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা সেই প্রশ্নের আনসারগুলো দেখতে পারো, আর যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই নাম্বার সিস্টেমে তাদেরকে বলবো যে অবশ্যই নাম্বার সিস্টেমে যে পুরো কমপ্লিট আমি একটা পরপর করিয়ে দিয়েছি, তো সেটা দেখতে পারো। দেখো, অনুপাত সমানুপাতকেও আমরা নাম্বার সিস্টেমের মধ্যে রাখতে পারি, কিন্তু এটাকে আমি আলাদাই রাখছি কারণ এটা ডিরেক্ট নাম্বার সিস্টেমের মতো নয়, মানে নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে না। তবে নাম্বার সিস্টেমের মধ্যেই মানে অনুপাত সমানুপাতটা রাখতেও পারি, কারণ এখানেও নাম্বারস নিয়ে বা নাম্বারসেরই মোটামুটি বলতে গেলে খেলা। এবং অনুপাত সমানুপাত থেকে যে কনসেপ্টগুলো তোমাদের প্রয়োজন এবং অনুপাত সমানুপাত থেকে যে টাইপের প্রশ্নগুলো আসবে আমি সেই টাইপের প্রশ্নগুলোও তোমাদের করাবো। আজকে আমরা কনসেপ্ট পড়ব এবং কিছু প্রশ্ন আমি নিজেই তোমাদেরকে করাবো এবং কিছু হোমওয়ার্কও দেবো। তোমরা প্রত্যেকটা হোমওয়ার্ক অ্যাটেন্ড করবে এবং যে প্রশ্নগুলো আজকে করাবো সেগুলোও তোমরা প্রপারলি দেখবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। অনুপাত ও সমানুপাত। দেখো, অনুপাত বা সমানুপাত বলতে আমরা কি বুঝি? অনুপাত করা মানে কোনো জিনিসের আমরা জাস্ট একটা তুলনা করছি, বা দুটো রাশির মধ্যে বা তিনটে রাশির মধ্যে তুলনা করছি। যদি আমি A:B লিখি, তার মানে A আর B এর মধ্যে আমি তুলনা করছি, বা A যার ভ্যালু, B যার ভ্যালু, তার মধ্যে তুলনা করছি। বা ধরে নাও আমি বললাম রাম আর শ্যামের বয়সের অনুপাত বের করো, তার মানে রাম আর শ্যামের মধ্যে কি তুলনা করছি? বয়সের তুলনা করছি। তাহলে অনুপাত সমানুপাত কিছুই না, জাস্ট একটা তুলনা হচ্ছে। তার মানে অনুপাত সমানুপাতে কি হচ্ছে? তুলনা হচ্ছে। কার তুলনা হচ্ছে বা কিসের তুলনা হচ্ছে? যে কোনো কিছুর তুলনা হতে পারে এবং যে কারোর মধ্যে তুলনা হতে পারে। যেমন ধরে নাও আমি বললাম রাম আর শ্যামের বয়সেরটা বললাম, বা ধরে নাও রামের থেকে শ্যাম এত টাকা বেশি আয় করে, রাম যদি এত টাকা আয় করে, তাহলে তাদের মধ্যে অনুপাতটা কত? তো এই টাইপের জিনিস অনুপাত বের করা মানেই হচ্ছে তুলনা করা। এবার বুঝে নেব আমরা অনুপাত বলতে এক্স্যাক্টলি আমরা অনুপাত বলতে কি বুঝি। তো এখানে ধরে নাও A:B রয়েছে, তার মানে A:B মানে এটা একটা অনুপাত। এবং এখানে দেখো A:B রয়েছে, এখানে A কে আমরা বলবো পূর্বপদ। পূর্বপদ মানে কি? যে আগে আছে। পূর্ব মানে আগে, আর তারপর যে পরে থাকে তাকে বলবো উত্তরপদ। উত্তর মানে পরে, উত্তর পদ। তাহলে অনুপাতের দুটো পদ এইরকম যদি অনুপাত দেয় তাহলে সেটার দুটো পদ, পূর্বপদ আর উত্তরপদ। এবার অনুপাতকে আমরা না অলওয়েজ অনুপাতকে A:B আকারে লিখি, বা এটাও লিখতে পারি A/B আকারেও লিখতে পারি। কোনো জায়গায় যদি 2/3 লেখা থাকে তাহলে সেটাকে অনুপাতে কনভার্ট করলে আমি 2:3ও লিখতে পারি। দুটোই ভ্যালু একই, 2/3ও যা, 2:3ও তাই। তো A:B কে আমরা A/B লিখতে পারি। এবার ধরে নাও কোনো যদি অনুপাতের পূর্বপদ বড় হয়, উত্তরপদ ছোট হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে তোমার অনুপাতটা 1-এর থেকে বড়। তার মানে কি বললাম? যে কোনো অনুপাতের যদি পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট হয় তাহলে অনুপাতটি 1-এর থেকে বড়। যদি A/B > 1 হয় তাহলে সেই অনুপাতগুলোকে আমরা কি বলবো? গুরু অনুপাত। গুরু অনুপাত। বোঝা গেছে? গুরু অনুপাত মানে কি?
যদি অনুপাতের ভ্যালু মানে এই অনুপাতটাকে ভগ্নাংশ আকারে ট্রান্সফার করলে বা পূর্বপদ যদি বড় হয়, কখন একটা ভগ্নাংশের মানে ভগ্নাংশ একের থেকে বড় হবে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যদি ওপরে বড় আর নিচে ছোট থাকে তখনই একের থেকে বড় হবে। ভাগ করলে দেখো একের থেকে বড় আসছে, 1.5 আসবে। তো ওপরে লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভগ্নাংশের ভ্যালু 1 হবে। তার মানে গুরু অনুপাতের ক্ষেত্রে কি হয়ে যাবে, গুরু অনুপাতের ক্ষেত্রে হয়ে যাবে পূর্বপদ গ্রেটার দ্যান উত্তরপদ। তার মানে পূর্বপদটা উত্তরপদের থেকে বড় হয়ে যাবে। আর যদি কোনো ক্ষেত্রে যদি a/b লেস দ্যান 1 হয়, মানে একের থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, দেখো সংখ্যাটা যদি 2-এর 3 নিই, তার মানে পূর্বপদ ছোট উত্তরপদ বড়, তাহলে সেটা কি হয়ে যাবে, একের থেকে ছোট হচ্ছে, দেখো 2কে 3 দিয়ে ভাগ করলে 0.66 মতো আসে। তো একের থেকে ছোট হচ্ছে, তাহলে একের থেকে যদি ছোট হয় তাহলে দেখো প্রথমকার পদটা হচ্ছে পূর্বপদ, এটাকে যদি লিখতে চাই 2:3 লিখতে পারি, তাহলে ফার্স্টের পদটা পূর্বপদ, পরেরটা উত্তরপদ। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্ষেত্রে হয়ে যাবে তোমার উত্তরপদ বড় হয়ে যাবে। উত্তরপদ বড় হবে কার থেকে, পূর্বপদের থেকে, পূর্বপদের থেকে। তো ডিরেক্টলি প্রশ্ন এখান থেকে আসে না, বাট যদি কোনো দিন বাই চান্স স্টেটমেন্ট বেসড প্রশ্ন চলে আসে বা কনসেপ্টের জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। তো এটাকে যেমন একের থেকে বড় হলে গুরু অনুপাত বলে, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত আর লঘু অনুপাতের কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এবার চলে যাব নেক্সট, তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ব্যস্ত অনুপাতের কনসেপ্ট। এবার ধরে নাও ব্যস্ত অনুপাত বলতে কি বোঝায়। ধরে নাও তোমাকে বললো যে a:b এর ব্যস্ত অনুপাত কত, এর ব্যস্ত অনুপাত কত, ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে কি, ব্যস্ত অনুপাত মানেই হচ্ছে উল্টে যাওয়া, উল্টে যাওয়া। জাস্ট কীরকম উল্টে যাবে, উল্টে যাওয়া কীরকম উল্টে যাবে, পূর্বপদটা উত্তরপদ হয়ে যাবে, উত্তরটা পূর্ব হয়ে যাবে। সিম্পল বলতে গেলে এই যে পরে যেটা ছিল সেটা আগে চলে আসবে, আগেরটা পরে হয়ে যাবে, মানে এটা এখানে চলে আসবে, বিটা এখানে চলে আসবে, মানে b:a হয়ে যাবে তোমার ব্যস্ত অনুপাত। তাহলে যদি তোমাকে 3:4 ব্যস্ত অনুপাত বলতে, ব্যস্ত অনুপাত বের করতে বলে, তাহলে এর ব্যস্ত অনুপাত কত হয়ে যাবে, তোমরা সবাই বুঝতে পারছো যে কত হবে, 4:3। জাস্ট কিছুই হলো না, দেখতে পাচ্ছ যে আগেরটা পরে চলে গেল, পরেরটা আগে চলে গেল। তো এই ব্যস্ত অনুপাতের কনসেপ্ট তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং ব্যস্ত অনুপাত দিয়ে তোমরা ছোটোবেলাতে হয়তো অঙ্কও করেছো অনেক, এবং সেই অঙ্কগুলো তোমাদের ওই যেগুলো ঐকিক নিয়মে কাজে লাগতো, তো সেখানে তোমরা করেছো। তো এই ব্যস্ত অনুপাত তোমরা শিখে গেলে। এবার একটা কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত, এই কনসেপ্টটা দিয়ে তোমাদের প্রশ্ন 2-1টা আসতে পারে, 2-1টা না, একটাই আসবে, দুটো আসবে না, কারণ একটা টপিক থেকেই যদি এত সিম্পল টপিক থেকেই দুটো দিয়ে দিলে তাহলে বাকিগুলো কোথা থেকে দেবে। তো মিশ্র অনুপাত এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। মিশ্র অনুপাত মানে হচ্ছে মিক্সড, বা একে আমরা যৌগিক অনুপাতও বলে থাকি। তো মিশ্র অনুপাতও যা যৌগিক অনুপাতও বলে থাকি একে, যৌগিক অনুপাত। তো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলতে আমরা কি বুঝি, যখন অনেকগুলো অনুপাত থাকবে এবং সেগুলোকে মিক্স করে আমি একটা মাত্র অনুপাত বানাবো, তাহলে সেটাকে বলবো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। ধরে নাও এখানে a:b আর ধরে নাও c:d বলেছে, এর যৌগিক অনুপাত বের করতে হবে, তাহলে এর মিশ্র অনুপাত কত, এর মিশ্র অনুপাত তোমাদেরকে বের করতে হবে। তাহলে কি হবে, এর মিশ্র অনুপাত কি হবে, প্রথমটার সঙ্গে প্রথমকে, মানে পূর্বপদ ইন্টু পূর্বপদ ইস্টু উত্তরপদ ইন্টু উত্তরপদ, মানে পূর্বপদের গুণফল। সূত্রটা কি, সূত্রটা লিখে নাও, পূর্বপদের গুণফল ইস্টু উত্তরপদের গুণফল। এটা হচ্ছে সূত্র মনে রাখার দরকার নেই, প্রথমগুলো গুণ করে দেবে, সেকেন্ডে ইস্টু লিখে দ্বিতীয়গুলো গুণ করে দেবে, উত্তর পদের গুণফল। তো এটা হচ্ছে মিশ্র অনুপাত গুণফল, মিশ্র অনুপাতের সূত্র। তো মিশ্র অনুপাত এবার বের করো, বের করলে কত পাবো, এখানে পূর্বপদ কি কি রয়েছে, এ আর সি, তাহলে এসি হয়ে গেল গুণফল ইস্টু বি আর ডি রয়েছে উত্তরপদে, তাহলে বিডি হয়ে গেল এখানে গুণফল, তাহলে এসি ইস্টু বিডি হয়ে গেল এ ইস্টু বি সি ইস্টু ডি এর মিশ্র অনুপাত। এবার নেক্সট একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এক্সাম্পল দেখো, ধরে নাও 3:4, 5:6, তারপর ধরে নাও 8:9 এর মিশ্র অনুপাত, এর মিশ্র অনুপাত বের করতে হবে। বের করি, তাহলে এর মিশ্র অনুপাত কি বললাম, মিশ্র অনুপাতে কি করতে হবে, মিশ্র অনুপাতে যেটা করতে হবে সেটা হচ্ছে
পূর্ব পদগুলোর গুণফল ইস্টু উত্তর পদগুলোর গুণফল। তাহলে পূর্ব পদে কে রয়েছে 3, 5 আর 8 রয়েছে, তার মানে হয়ে গেল 3 × 5 × 8। এবার হচ্ছে উত্তর পদগুলোর গুণফল ইস্টু দাও মাঝে, উত্তর পদগুলোর গুণফল কি 4:6:9। তাহলে 4:6:9 আমি এখানে রেখে দিলাম। এবার দেখো তুমি গুণ করে করতে পারো, কিন্তু এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, তো কাটাকুটি করে নিতে হবে তোমাকে। কিভাবে করবে কাটাকুটি? এখানে থেকেই কাটাকুটি করতে পারো বা বাই আকারেই লিখতে পারো। তো আমরা যেহেতু কনভেনশনাল পেপার দিচ্ছি না, তো বাই আকারে লেখার কোনো দরকার নেই, আমরা জাস্ট এখানেই কাটাকুটি করে নিচ্ছি। দেখো 3 দিয়ে 9কে কাটাকুটি যাবে 3 হবে, আর এখানে দেখো 4 দিয়ে 8কে গেলে এটা 2 হয়, 2কে আবার 6 দিয়ে যাবে 3 হলো। তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 5 আর এখানে পড়ে থাকলো 3 × 9। তাহলে 5:9 হয়ে গেল এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত। এখানে কাটাকুটি গেলে তোমাদেরকে কাটাকুটিও করতে হবে। এবার আমি তোমাদেরকে একটা অঙ্ক হোমওয়ার্কে দিচ্ছি, প্রত্যেকে আমাকে আনসার দেবে। 7:13 আর এখানে দিয়ে দিলাম আমি 6:14, 6 না, এখানে আমি করে দিচ্ছি 39:14, আর এখানে আমি আরেকটা দিয়ে দিলাম তোমাদেরকে 2:5 এর মিশ্র অনুপাত তোমাদেরকে বের করতে হবে। মিশ্র অনুপাত কত হবে এটা তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে মিশ্র অনুপাতের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আলটিমেটলি আমরা কি শিখে নিলাম? আমরা শিখে নিলাম অনুপাত কি, অনুপাত মানে তুলনা করা, পূর্বপদ উত্তরপদ শিখে নিলাম। যদি ভগ্নাংশটা একের থেকে মানে অনুপাতটা যদি একের থেকে বড় হয় তাহলে গুরু অনুপাত, একের থেকে ছোট হলে লঘু অনুপাত, এটাও শিখে নিলাম। তারপর দেখো তারপর কি শিখলাম, ব্যস্ত অনুপাত শিখলাম এবং মিশ্র অনুপাত যৌগিক অনুপাত শিখে নিলাম। এবার চলে যাব আরও একটা কনসেপ্টে যাওয়ার আগে আমি কিছু তোমাদের প্রবলেমস করিয়ে দিই, তাহলে তোমাদের অনেকটা ইজি হবে। দেখো এই প্রবলেমসগুলো তোমাদের ডব্লিউবিপিতে মাঝে মাঝে চলে আসে। আমি ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার করাবো তোমাদেরকে, কিন্তু হচ্ছে এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে আমি নিজে অঙ্কগুলো নিচ্ছি এবং সেখান থেকে তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। নেক্সট ডে আমি ডব্লিউবিপি বা আদার্স এক্সামের প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদেরকে এই টাইপের অঙ্ক করাবো। এই টাইপের অঙ্ক তোমাদেরকে মাঝে মাঝেই দেখতে পাও যে ডব্লিউবিপিতে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও দুটো একটা করে আসে। ধরে নাও A:B = 4:5 বললো এবং বললো B:C = 6:7 বললো। এবার তোমাকে বের করতে বললো A:C = কত। তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা বুঝতেই পারছো যে ডব্লিউবিপি বা কেপির একটা ফেভারিট টাইপসের অঙ্ক। তো এটা কিভাবে করবে দেখো, A:B বলে দিয়েছে 4:5, B:C বলে দিয়েছে এখানে 6:7। তো এখানে A:B লিখলাম, দিয়ে বলেছে 4:5, B:C লিখলাম, কি বলেছে 6:7। দেখো আমি এখানে লিখছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তোমরা এক্সাম হলে এটা লিখবে না, ডিরেক্টলি এখানে যা গুণ ভাগ বিয়োগ করার দরকার আছে তাই করবে। এবার দেখো এখানে কমন কি জিনিস, সবসময় কি খুঁজবে, কমন খুঁজবে, কোনটা কমন রয়েছে বা কোনটা সাধারণ বা দুটোতেই বা তিনটাতেই রয়েছে। তো এইরকম কমন তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে কমন জিনিসটা দেখছি বি, তাহলে এখানে যেহেতু বি কমন, তাহলে বি এর ভ্যালু দুটো অনুপাতেই সমান করতে হবে, বিকে সমান করতে হবে, বিকে সমান করতে হবে, এটা হচ্ছে প্রসেস। তো বিকে দেখো বি এখানে 5 রয়েছে, এখানে 6 রয়েছে, তাহলে বিকে সমান করতে গেলে আমাকে এটাকে কত দিয়ে গুণ করতে হবে 6, আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে 5। তো আলটিমেটলি আমরা এখানে পাবো কত অনুপাতটা, 4:6 = 24 5:6 30, আর এখানে কত পাবো দেখো 5:6 30 5:7 35। তাহলে দেখো এখানে দেখো এবার বি সমান হয়ে গেছে, এ বি আর এটা বি সি, তাহলে বি সমান হয়ে গেছে। যখন বি সমান হয়ে গেছে তখন আমি অনুপাতটা এবার পেয়ে যাব। কি করে পেয়ে যাব, দেখো এ আর সি এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দাও। এর ভ্যালু কত, এখানে 24, আর সি এর ভ্যালু কত, এখানে 35। তো এখানে A:C দিয়েছে, তোমাকে আরও একটা প্রশ্ন দিতে পারতো A:B:C, তাহলে সেক্ষেত্রে কি করতাম, A:B 24:30 বসিয়ে দিলাম, তো 30 তো মিলে গেছে, আর কোনো চিন্তাই নেই, জাস্ট সি এর জায়গায় 35 বসিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল তোমার এই আনসারটা। তো এটাও জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে বা এটাও জিজ্ঞেস করে, মোস্ট অফ দ্য কেস দুটোই জিজ্ঞেস করে, এইটা বেশি জিজ্ঞেস করে, এটা মোটামুটি তাও জিজ্ঞেস করে। তো এই টাইপের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ফর ডব্লিউবিপি, কেপি বা আদার স্টেট এক্সামের জন্য, এগুলো প্রত্যেকবার একটা না একটা প্রশ্ন আসেই, কোনোবার দুটোও চলে আসে। এবার দেখো নেক্সট আমি যেটা করাবো, ধরে নাও তোমাদেরকে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, তো আমি সংখ্যা দিয়ে দিলাম, এবার বীজগণিতিক সংখ্যামালা দিয়েও মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত তোমাদের দিতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের হয়তো ডিফিকাল্টিজ হতে পারে। ধরে নাও তোমাদেরকে বললো যে
A is to BC, B is to CA আর C is to AB এর মিশ্র অনুপাত বের করতে হবে। মিশ্র অনুপাত, এটা হচ্ছে সেকেন্ড এক্সাম্পল। তো মিশ্র অনুপাত বের করার জন্য কি বললাম, প্রথমে উত্তর পদগুলোর গুণফল, তারপর ইস্টু দিয়ে পূর্ব পদগুলোর গুণফল। তো উত্তর পদ রয়েছে পূর্ব পদ রয়েছে A B আর এখানে রয়েছে C ইস্টু, এখানে দেখো BC CA AB। এবার দেখো দেখতে পাচ্ছি যে B এখানে উত্তর পদের ক্ষেত্রে B এখানে বা গুণ আকারেই লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে, আমি এখনই গুণ করে লিখছি না। এবার দেখো এখানে একটা C রয়েছে, এখানে একটা C রয়েছে, একটা C কেটে গেল। এখানে একটা দেখো A রয়েছে, একটা A কেটে দিলাম। এখানে B রয়েছে, B কেটে দিলাম। তাহলে আলটিমেটলি এখানে সবগুলো কেটে গেল, মানে 1 পড়ে থাকলো ইস্টু। এখানে দেখো কি পড়ে থাকলো, এখানে AB আর এখানে C, মানে A B C পড়ে থাকলো। তো বীজগাণিতিক নিয়ম দিয়ে যদি তোমাদেরকে দেয়, তাহলে এইভাবে কাটাকুটিটা তোমাদের করতে হবে। যারা বীজগাণিতিক নিয়মটা ভালো করে জানো বা বীজগণিতটা ভালো করে জানো, তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে যদি এক্সামে পড়ে। তো এবার দেখো নেক্সট টাইপে আমি চলে যাব। নেক্সট টাইপ ধরে নাও তোমাকে একটা দিল A is to B সমান 3:7, আর ধরে নাও B is to C সমান দিল B is to C সমান দিল 2:3, আর ধরে নাও C is to D দিল, এটা দিয়েও দেয়, তিনটে দিয়েও দেয়, ধরে নাও 5:3। ঠিক আছে, 5:3 দিলে আই থিঙ্ক হবে না, 5 আমি এটা করে দিলাম 5:7 করে দিলাম। ঠিক আছে, 5:7 করে দিলাম। এবার তোমাকে বের করতে বললো, ধরে নাও A is to B is to C is to D কত হবে। তাহলে এটা কি করে বের করবে, তো এখানে দেখো লাস্টের দিক থেকে গুণ করতে মেলাতে যাবে। তাহলে এখানে সি এর ভ্যালু কত রয়েছে 5, এখানে সি এর ভ্যালু ডি এর ভ্যালু রয়েছে 7। এবার এখানে এই দুটোকে যদি আমি মেলাতে চাই, তাহলে কমন কোন জিনিসটা, কমন হচ্ছে দেখো এখানে সি, বি আর সি এর মধ্যেও সি আছে, সি ডি এর মধ্যেও সি আছে। তো সিটাকে মেলাবো, মেলাতে গেলে আমি এখানে করছি, এক্সট্রাভাবে লিখছি না। তো মেলাতে গেলে দেখো এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে সিটা 10 হয়ে যাবে, আর এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এখানে বিটা হয়ে যাবে কত, বিটা হয়ে যাবে তোমার সিটা হয়ে যাবে, আচ্ছা সিটা তো এখানে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে না 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে 3 5 15 হয়ে যাবে, আর এটাকে 5 দিয়ে গুণ করলে সিটা দেখো 3 5 15 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা B is to C কে কত পেলাম, 5 2 10 is to 3 5 15, আর এখানে পেলাম 15 is to 3 7 21। এবার দেখো এখানে এই দুটোকে ম্যাচ করিয়ে নিলাম। এবার প্রথম দুটোকে, এখানে B দেখো এখানে 7 রয়েছে, আর এখানে B দেখো কত রয়েছে, এখানে B দেখো রয়েছে 10 রয়েছে। তো B এখানে 7 আর 10 রয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে এখানে যদি আমি 10 দিয়ে গুণ করি আর এটাকে যদি 7 দিয়ে গুণ করি, তবে ম্যাচ করাতে পারবো। তাহলে এটা 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, তার আমি নিচে লিখছি A is to B কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 30 is to 70, আর B is to C টা কত হয়ে যাবে, B is to C টা হয়ে যাবে 70 is to 7 15 105 হলো। এবার একটা জিনিস খেয়াল করো, যে এখানে দেখতে পাচ্ছ যে C is to D তে এই যে সিটা আগে যেটা তোমার ছিল, সিটা 105 ছিল, 15 ছিল, কিন্তু সেটা হচ্ছে এখন 105 হয়ে গেছে। মানে এই সিটাকেও তোমাকে 105ই বানাতে হবে, আর 15 রাখলে চলবে না। তাহলে 105 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে গুণ করলে 105 হয়ে যাবে। 5 7 35 5, হাতে 3, 7 1 7 আর 3 10, বা এখান থেকেও দেখতে পারো যে 7 15 105 হয়, তো 7 15 105 তুমি করে দিতে পারো ইস্টু। আর এখানে 7 ইস্টু 21 কত, 7 ইস্টু 21 করলে 147 হয়। তাহলে এবার দেখো আলটিমেটলি বি এর ভ্যালু ম্যাচ করে গেছে, সি এর ভ্যালুও ম্যাচ করে গেছে। তাহলে যেগুলো কমন ছিল, কি কমন জিনিস এখানে দুটো ছিল, বি ছিল কমন, দেখো এখানে বি এখানে বি, আর সি ছিল কমন, এখানে সি এখানে সি। তাহলে বি আর সি কমন ছিল, বি আর সি এর ভ্যালুকে আমরা ম্যাচ করিয়ে দিয়েছি। এবার আমরা আলটিমেটলি কি লিখে দিতে পারবো, A is to B is to C is to D সমান লিখে দিতে পারো। তাহলে A is to B সমান 30 is to 70, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছি 105, আর ডি এর ভ্যালু কত দেখতে পাচ্ছি, ডি এর ভ্যালু দেখতে পাচ্ছি 147। তাহলে অনুপাত আমরা পেয়ে গেলাম। তো এই টাইপের প্রশ্নও তোমাদেরকে দেয় পরীক্ষায়, ডব্লিউবিপিতে মেনলি ইম্পর্টেন্ট। এখন আগে 3টে দিয়ে দিত, এখন তোমার 4টে দিয়ে দিচ্ছে। তো ডব্লিউবিপি বা কেপির জন্য এটাও আমি ইম্পর্টেন্ট হিসেবে রাখলাম। এবার দেখো একটা নতুন টাইপের প্রশ্ন করাচ্ছি। তো এটা মেনলি তোমাদের ধরে নাও যারা এসআই দেবে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আর যারা ডব্লিউবিপি দেবে, তো এখন যেহেতু কাট অফ বেড়ে যাচ্ছে, তো সেই কারণে প্রশ্নের লেভেলও হার্ড হচ্ছে।
তো এগুলো তোমাদের আসতে পারে পরীক্ষায়। ধরে নাও x/y সমান 7/4 বলে দিল, ঠিক আছে? তাহলে ধরে নাও 5x - 6y = 3x + 11y সমান কত তোমাকে বের করতে হবে। তো x/y সমান 7/4 বলে দিয়েছে, আর 5x - 6y এটা সমান বের করতে হবে। তাহলে যখন এখানে x/y সমান 7/4 বলে দিয়েছে, তখন ধরে নিতে পারো তুমি x-কে 7 ধরে নিতে পারো আর y-কে 4। মানে আমি x-কে 7-এর ভ্যালু ধরে নিতে পারি, y-কে 4। কেন ধরে নিতে পারি? কারণ এখানে গুণ নেই। দেখো এর মধ্যে যোগ বিয়োগ আছে, এর মধ্যেও যোগ বিয়োগ আছে। যদি গুণ থাকতো তাহলে আমি একে 7-কে আর একে 4-কে ধরতাম, কিন্তু এখানেও তুমি কে দিয়ে ধরতে পারো, কোনো অসুবিধা নেই, আলটিমেটলি কে কেটে যাবে। বাট যদি গুণ ভাগ থাকতো বা ধরে না কোনো অঙ্কতে XY ছিল, তাহলে সেক্ষেত্রে আমি কে দিয়ে ধরাটাই বেটার। তো আমি তোমাদেরকে বলবো কেও ধরতে পারো। যদি তোমরা দেখে বুঝতে পারো যে কে ধরার প্রয়োজন আছে তাহলে ধরবে, আর যদি দেখে বুঝতে পারো যে কে ধরার প্রয়োজন নেই তাহলে ধরবে না। আর যদি তোমার কনফিউশন লাগে যে বুঝতে পারছি না যে কে ধরতে হবে নাকি ধরতে হবে না, বা আমার এই সমস্ত ক্যালকুলেশনের সমস্যা হয়, তাহলে আমি তাদেরকে বলবো যে কে ধরেই নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে অনুপাতটা কি বলেছে? অনুপাতটা বলেছে তোমাদের, দেখো 5x - 6y, আর এখানে রয়েছে = 3x + 11y। এটাকে আমরা বাই আকারেও লিখতে পারি, কিন্তু জায়গার অভাবে লিখছি না। তো এখানে দেখো x-এর জায়গায় কি বসাবো? x-এর জায়গায় বসাবো 7-কে, y-এর জায়গায় বসাবো 4-কে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তো x-এর জায়গায় 7-কে বসাচ্ছি আর y-এর জায়গায় কি বসাবো? 4-কে। তো এখানে কেই ধরবে এরকম কোনো কথা নেই। এখানে XY আছে, তো XY বাদ দিয়ে যা খুশি ধরতে পারো তুমি। এও ধরতে পারো, বিও ধরতে পারো, সিও ধরতে পারো। এখানে XY দিয়েছে বলে আমি XY বাদ দিয়ে বাকি যা খুশি ধরতে পারি। তো এখানে x-এর ভ্যালু 7-কে বসাও, তাহলে 5-7 = 35-কে মাইনাস। এখানে দেখো y-এর ভ্যালু 4-কে বসাও, 4-6 = 24-কে, ওকে? এখানে দেখো x-এর ভ্যালু বসাও 7-কে, 3-7 = 21x প্লাস এখানে y-এর ভ্যালু বসাও 44-কে, সরি x না কে, এটা কে হয়ে যাবে। তো বিয়োগ করলে দেখো 26 থেকে 35 থেকে যদি 26 বিয়োগ করো, 15 থেকে 6 বাদ দিলে 9, তো 9-কে এখানে হয়ে যাবে, যোগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 5 আর এটা হয়ে যাবে 4 আর 6, তাহলে 65-কে। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? আচ্ছা 9 হচ্ছে, তো 15 থেকে 6 বাদ দিলে 9, আচ্ছা 9-কে। তো এবার হচ্ছে দেখতে পাচ্ছি যে কে কেটে যাবে, তাহলে 9:65 হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে 5-7 = 35 এবং আচ্ছা 4-6 আমি এখানে 26 করেছি, 4-6 = 24 হবে, এবং 35 থেকে যদি 24 বিয়োগ করি তাহলে এটা 11 হয়ে যাবে। 11 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার 11:65। তো 11:65 আমরা পেয়ে গেলাম। তো আমাদের সঠিক উত্তর হয়ে গেল এখানে 11:65। তো এই টাইপের অঙ্ক দিতে পারে। আবার ধরে নাও তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে। আগে কি দিচ্ছিল যে x আর y এর তোমার অনুপাত দিয়ে দিচ্ছিল, আর এটা বের করতে বলছিল। এবার উল্টোটা দিতে পারে যে এটা দিয়ে দিল, x y এর অনুপাত বের করতে হবে। তাহলে দেখো তোমাদের ধরে নাও তোমাদেরকে একটা এক্সাম্পল দিল, 3x + 5y = 7x - 4y বললো = 7:4। তবে যদি এটা হয় তাহলে x/y এর ভ্যালু তোমাকে বের করতে হবে। তখন কি করবে? তাহলে এটা কিভাবে লিখবো? এটাকে বাই আকারে লিখবো, 3x + 5y, বা কেউ যদি বুঝতে পারো একবারে ডিরেক্ট গুণ করে দিতে পারো। যেমন ধরে নাও আমি এখানে দেখে বুঝতে পারছি যে এটা উপরে থাকবে আর এটা থাকবে নিচে, আর এখানে 7 উপরে থাকবে 4 নিচে থাকবে, তাহলে কোনাকুনি গুণ হলে এটার সঙ্গে 4-কে গুণ হবে, এটার সঙ্গে 7-কে গুণ হবে, দুটো ইকুয়াল হয়ে যাবে। তো আমি পরীক্ষার হলে করলে ডিরেক্টলি করতাম, বাট তোমাদেরকে যেহেতু বোঝাচ্ছি তো আমাকে লিখতেই হবে 7x - 4y = 7/4। এবার দেখো ডিরেক্ট এরকম যদি অঙ্ক থাকে যে দুই দিকে বাই থাকে আর মিডিলে সমান চিহ্ন থাকে, তাহলে কোনাকুনি গুণ হয়। মানে কি 4-এর সঙ্গে এই পুরোটাকে গুণ হবে আর 7-এর সঙ্গে এই পুরোটাকে গুণ হবে। তাহলে 4-এর সঙ্গে এই পুরোটাকে গুণ করলে 12x + 4-5 = 20y = এটা কোনাকুনি গুণ হলে কত হয়ে যাবে? 7-7 = 49x - 4-7 = 28y। এবার দেখো এক্সগুলোকে একদিকে, ওয়াইগুলোকে আরেক দিকে নিয়ে যাও, তাহলে এক্সগুলো 12x থাকলো আর এখানে 49xটা এদিকে আসলে -49x, এদিকে পজিটিভ ছিল, সমানের ওই পারে চলে গেল বলে নেগেটিভ হয়ে গেল। এখানে এবার -28y - 20y, আপাতত এটা থাকলো, 21টা পজিটিভ ছিল, ওইদিকে গিয়ে নেগেটিভ হয়ে গেল। এবার দেখো 12টা x থেকে 49টা x বাদ দিচ্ছি, মানে বড় জিনিস বাদ দিচ্ছি, তাহলে বাদ দিলে কত হয়ে যাবে? 9 থেকে 2 বাদ দিলে 7, আর 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে 37x। কিন্তু বড়টার চিহ্ন যেহেতু নেগেটিভ তাই নেগেটিভ। এটা যাদের কনসেপ্টে গোলমাল আছে তারা ভিডিওগুলো দেখে নিও, আমি অলরেডি
মাইনাস প্লাসের কনসেপ্ট তোমাদেরকে ফার্স্ট ভিডিওতেই শিখিয়ে দিয়েছি। আর এখানে দেখো দুটো একই চিহ্ন মানে যোগ করতে হয়, কিন্তু যে চিহ্নটা থাকে সেটাই বসে। তো চিহ্ন এখানে মাইনাস আছে, মাইনাস বসে গেল, আর দুটো একই চিহ্ন বলে যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে কত হয়ে যাবে? 48 হয়ে যাবে, 48y। তো আলটিমেটলি দেখো এখানে আমি মাইনাস মাইনাস মনে মনে কেটে গেল, 37x ইকুয়ালস টু 48y লিখতে পারি। তাহলে x/y সমান কত লিখতে পারবো? ওখানে ওপরে ছিল 48, বাই নিচে ছিল 37। তাহলে x/y কত? x/y হয়ে গেল 48:37। তাহলে সঠিক উত্তর এখানে 48:37। তো এই টাইপের প্রশ্ন তোমাদেরকে দিতে পারে। তো আরও একটা টাইপের প্রশ্ন দিতে পারে, যেখানে ধরে নাও তোমাকে এইরকমভাবেই তোমাকে কিছু অনুপাত বলে দিল, তারপরে আবার এরকম একটা জিনিসের অনুপাত বের করতে দিতে পারে। তো সেক্ষেত্রে প্রথমে আমার x/y বের করে নিতে হবে, তারপর সেখান থেকে ভ্যালু পুট করে আমাকে করতে হবে। তো এই অঙ্ক তোমাদেরকে আমি একটা হোমওয়ার্কে দিচ্ছি, যদি তোমরা না পারো তো অবশ্যই হোমওয়ার্কে আনসার দিও, আর যদি না পারো তাহলে তাদেরকে বলবো যে পরের দিন আমি করাবো অবশ্যই এই অঙ্কটা, তো তারা পরের দিন দেখে নিও। ধরে নাও তোমাকে দিলাম যে 3x - 2y = x + 3y সমান 5:6। তাহলে 2x - 5y = 3x + 4y এখানে 4y ইকুয়ালস টু কত? তাহলে এটা যদি হয় তবে এটা সমান কত তোমাকে বের করতে হবে। আর এই হোমওয়ার্কের আনসারটা কমেন্ট বক্সে দাও, যদি তোমরা পারো তো খুব ভালো, আর না পারলে পরের দিন আমি তোমাদেরকে শিখিয়ে দেব। এবার দেখো তোমাদেরকে এরকম টাইপসের একটা প্রশ্ন দিতে পারে, সেই প্রশ্নটা দিতে পারে, তার কারণ বলছি যে এটা WBSI-তে প্রিভিয়াসলি মোস্ট প্রবাবলি এসেছিল, যে এই অনুপাতের সঙ্গে উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি এত হবে। তো এই টাইপের অঙ্ক কিভাবে করবে তো সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ধরে নাও তোমাদেরকে দিল যে 5:4 এর সঙ্গে কত 5 এর উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি ধরে নাও 6 কত করব, এটা 6 করছি না আমি, 3:4 করব, 3:2 করে দিচ্ছি, 3:2 হবে। ঠিক আছে, উভয় পদের সঙ্গে কত যোগ করলে 3:2 হবে। এবার দেখা যাক যে কী করি। তো উভয় পদের সঙ্গে কত যোগ করলে 3:2 হবে, এটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে উভয় পদের সঙ্গে একই জিনিস যোগ করতে হবে। কত যোগ করলে বলেছে, তো উভয় পদের সঙ্গে আমি ধরে নাও x যোগ করছি, তাহলে অনুপাতটা হয়ে গেল 5 + x = 4 + x। এবার অনুপাতটা কত হবে বলেছে? 3:2। তাহলে দুটোকে সমান করে দিলাম। কেন সমান করলাম? কারণ দুটোর সঙ্গে যেমন একটা ভ্যালু যোগ করলে অনুপাতটা এটা হবে, আমি জানি না বলে সেটাকে x ধরে নিলাম। আবার দেখো এটাকে কি করব, 5:x/5 + x/4 + x = 3/2। তো এটাকে আমরা এর আগের ইয়েতেই দেখলাম, যে স্লাইডেই দেখলাম যে এইভাবে করতে পারি। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে দেখো 5 × 10 + 2x = এটা হচ্ছে 12 + 3x। তো আলটিমেটলি আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে তোমার 2x - 3x গেল, আর এদিকে হচ্ছে 12 - 10 হলো। তাহলে 2x - 3x করলে -x হবে, বড়টা চিহ্ন, আর 12 থেকে 10 বাদ দিলে 2। তাহলে x এর ভ্যালু হয়ে গেল -2। তার মানে উভয় পদের সঙ্গে কত যোগ করতে হবে? -2 যোগ করতে হবে, বা 2 বিয়োগ করতে হবে, তবে হচ্ছে তোমার অনুপাতটি 3:2 হবে। তো উভয় পদের সঙ্গে কত যোগ করতে হলো? -2 যোগ করতে হলো। তো -2 যোগ করে আমি আনসার পেয়ে গেলাম। তো এই টাইপের প্রশ্নও তোমাদের আসতে পারে। তো এই টাইপের প্রশ্নের জন্যও তোমরা প্রিপারেশান নিয়ে যাও, যে এই টাইপের প্রশ্নও তোমাদের আসতে পারে। আশা করি এই টাইপের প্রশ্ন করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এবার আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন আমি করিয়ে দিচ্ছি। তো এই প্রশ্নটাও তোমাদের প্রিপারেশান তাহলে হয়ে যাবে। যদি বলে ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত বের করতে, তাহলে জাস্ট কিছুই না, অনুপাতগুলোকে আগে উল্টে দেবে, তারপর হচ্ছে যৌগিক অনুপাত বের করবে। তো এটাই জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে। তাহলে x² = yz/x
তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, তারপর ধরে নাও জেড স্কোয়ার ওয়াই এক্স বাই জেড। ধরে নাও এটা তোমাদেরকে অনুপাত দিল, এবার বললো যে এদের ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত বের করো। এদের ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত নির্ণয় করো। তো এদের ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে করব? আগে ব্যস্ত অনুপাত বের করব, তারপর তাদের যৌগিক অনুপাত বের করব। তাহলে ফার্স্টেরটার ব্যস্ত অনুপাত করলে উল্টে যাবে, তাহলে ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার, মানে গুরু অনুপাতটা পূর্ব পদটা চলে গেল উত্তর পদে, আর উত্তর পদটা চলে এলো পূর্ব পদে। আর এটার করলে কত হয়ে যাবে? জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার উল্টে গেল, তারপরে ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। তাহলে ব্যস্ত অনুপাত বের করে নিলাম। এবার বের করব কি? যৌগিক অনুপাত। তাহলে যৌগিক অনুপাত কি হবে? প্রথমকার পদগুলো গুণ হবে, তাহলে ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইস টু, তারপর দ্বিতীয় পদগুলোর গুণফল। দ্বিতীয় পদগুলো কি আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো, এবার কাটাকুটি করছি। তো এখানে এক্স কেটে গেল, তারপর এখানে জেড কেটে গেল, এখানে ওয়াই কেটে গেল। এবার দেখো কি কি পড়ে থাকলো? এক্স ওয়াই জেড পড়ে থাকলো। আবার এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মানে একটা এক্স দিয়ে দুটো এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, একটা কেটে গেল, একটা পড়ে থাকলো। একটা জেড দিয়ে এখানেও একটা জেড কেটে গেল, আর একটা ওয়াই দিয়ে এখানেও একটা ওয়াই কেটে গেল। তার মানে আলটিমেটলি পড়ে থাকলো 1:xyz। তো 1:xyz এটা হয়ে গেল আনসার। তো এই টাইপের প্রশ্নও তোমাদের এক্সামে পড়তে পারে। তো আশা করি তোমাদের যতটুকু পড়ালাম ততটুকু তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। আমি নেক্সট দিন তোমাদের সমানুপাত পড়াবো, এবং চতুর্থ পদ কী করে বের করতে হয়, বা তোমাদের মধ্য সমানুপাতি কী করে বের করতে হয়, তৃতীয় সমানুপাতি কী করে বের করতে হয়, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে অঙ্ক তোমাদের আমি করাবো। তো তোমাদের এটুকু করো। আর একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিই, লাস্ট হোমওয়ার্ক যেটা থাকলো, এবং মোস্ট প্রবাবলি এই প্রশ্নটা ডব্লিউবিপিতে পড়েছিল। তো এবি ইকুয়ালস টু 2:3, বিসি ইকুয়ালস টু 4:5, এবং সিডি ইকুয়ালস টু 6:7 হলে A:D সমান কত হবে? তো আমি তোমাদের এই অনুপাতটা কী করে বের করতে হয় আগে যখন প্রিভিয়াস ইয়ার করিয়েছিলাম তো সেখানেও করিয়ে দিয়েছি। যদি বের করতে পারো খুবই ভালো, বের করে দেখিও কত হবে, এবং হোমওয়ার্কে আনসার দিও। আর যদি যারা পারবে না তাদেরকে আমি নেক্সট দিন করিয়ে দেবো, মানে আমি ইউটিউবেই করিয়ে দেবো যে আনসার কত হবে। আর নেক্সট দিন আমরা পড়বো সমানুপাতি, মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ পদ কী করে বের করতে হয় এগুলো, এবং সেখান থেকে কী কী অঙ্ক আসে সেগুলো। আর তারপরের দিন আমরা অনুপাত সমানুপাত থেকে কিছু প্রিভিয়াস ইয়ার এবং কিছু সুবির দাসের বই থেকেও নেব, আর কিছু অন্যান্য জায়গা থেকেও আমি তোমাদের মোটামুটি অনেকগুলো অঙ্ক তোমাদের করিয়ে দেবো। তাহলে অনুপাত সমানুপাত সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অনুপাত সমানুপাত যদি না পারো তাহলে তোমরা শতকরার অঙ্ক পারবে না, তোমরা লাভ ক্ষতির অঙ্ক অনুপাত সমানুপাত দিয়ে তাড়াতাড়ি করতে পারবে না, তোমরা সময় দূরত্ব গতিবেগের অঙ্ক করতে পারবে না। সময় দূরত্ব গতিবেগের 90% অঙ্ক অনুপাত সমানুপাত দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো অনুপাতের কনসেপ্ট ক্লিয়ার থাকলে সেই অঙ্কগুলো করতেও তোমাদের খুব ইজি হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।